আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে বাংলাদেশে যে রামেসার যে হত্যার বিষয়টা, সেটা অন্যদিকে মোড় নিচ্ছে। এখন হত্যাকারী যে জানোয়ারটা যে হত্যা করছে, সে বলছে যে তার সাথে নাকি একজন ছিল, তার নাম ডলার। তাকে 2 লক্ষ টাকা দিছে যে মানে হত্যার বিষয়ে, হত্যা করার জন্য অথবা হত্যাকে সাহায্য করতে। সে স্পষ্ট বলছে যে সে হত্যা করে নাই, সে হত্যা করে নাই, সে হত্যা করেছে ডলার, সে শুধু সহযোগিতা করছে। তো যাই হোক, এটাকে আসলে হত্যাকারী নিজে বাঁচার জন্য অথবা তার তার যে শাস্তির যে সময়টাকে সে দীর্ঘস্থায়ী করার জন্য বা পিছানোর জন্য সে চেষ্টা করছে। আবার একদিকে দেখেন উকিলও তার পক্ষে কিছু কথা বলছে, আমি ইউটিউবে দেখছি। সে নির্দোষ। ওকে আজকে যেহেতু 4 শুনানির দিন আমরা অব্যাহতি চেয়ে শুনানি করেছি, আমরা অব্যাহতি চেয়েছি। আপনাদের আর্গুমেন্টটা কি ছিল? মানে আমাদের আর্গুমেন্ট হলো যেহেতু এটা দর্শন মামলা এবং যেহেতু দর্শনের অভিযোগ আনা হয়েছে যে তার যে ডিএনএ টেস্ট, আসামি যদি ভিকটিমের যে ভেজাইনাল সোয়াপের ভিতরে তো বীজের উপস্থিতি শনাক্ত হয়নি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর যেহেতু এই মামলাগুলো চাক্ষুষ সাক্ষী ছিল না, আমরা এই জন্য অব্যাহতি চেয়েছি। ডিএনএ থেকে আসামির সাথে ক্রস ম্যাচিং হয়েছে কিনা, কোনো আলামত পাওয়া গেছে কিনা আসামির সাথে? না, আমি যতটুকু আমার কাছে যে রেকর্ড আছে সেই রেকর্ডে দেখা যাচ্ছে যে বীজের উপস্থিতি শনাক্ত হয়নি। আচ্ছা, আসামি বারবার বলছিলেন যে তিনি খুন করেননি এবং দর্শনও তিনি করেননি। ডলার নামে এক ব্যক্তি দর্শন করেছে এবং খুন করেছে, সেটি আমি আসামির সাথে কথা বলেছি, আসামি আমাকেও বলেছে যে সে নির্দোষ, কিন্তু ডলার বা অন্য কারো নাম আমার সাথে সে বলেনি। আমি জানি না এই বিষয়ে। সে যদি নির্দেশ হয়ে থাকে তাহলে রামিসাকে কে হত্যা করে? সেটা তো আসলে আদালতে বিচার বিশ্লেষণের পরে প্রমাণ হবে কে করেছে। আপনি কি মনে করেন যে তদন্ত কর্মকর্তা যে তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করছে এটা সঠিক আছে? এটা এখনো বলার সুযোগ আসে নাই, ট্রায়ালে বোঝা যাবে সেটা আসলে। আচ্ছা, বা সোহেলের স্ত্রী তার আসলে কি দোষ, এটা আপনারা কি জানেন? কতটুকু এই ঘটনার সাথে সোহেলের স্ত্রীর কতটুকু সংশ্লিষ্টতা আছে বলে আপনারা, বা আসলে তিনি নির্দোষ কিনা, এটা যদি আমাদেরকে বলেন। আমি তো মনে করি সোহেলের স্ত্রী আসলে তার হাজবেন্ডকে বাঁচাতে যেয়ে হয়তো এই মামলা ভিক্টিমাইজ হয়ে গেছে। আসামির জন্য কোনো জামিন আবেদন করা হয়েছিল কিনা? আসামির জন্য আজকে কোনো জামিন আবেদন করিনি, আমরা করব, পরবর্তীতে করব। আচ্ছা, আপনি বলছেন যে আসামি হলো নির্দোষ, তাহলে তিনি যে বাসা থেকে কেন পালালেন, এটা যদি আমাদেরকে বলেন। আসামি নির্দোষ হলে বাসা থেকে কেন গ্রিল কেটে পালালেন? আসলে এটা একটা যে প্রশ্ন করলেন আপনি, এটা মানে আমি কিভাবে বলবো সে কেন পালাইছে, সেটা তো আসলে সাক্ষ্য প্রমাণের বিষয়। এটা আসামি নির্দোষ বলছে, আমি আসামির পক্ষে, আসামি যে সাক্ষ্য প্রমাণ দিবে সেটা বিচার আমি আদালতে সে প্রমাণ করার চেষ্টা করব। আমি বলতে পারবো না আসামি দোষী। আপনাকে নিজ গাইডে করতে হবে। এত বড় খারাপ সে একজন মানুষ, উকিলটা। যদিও সরকার দ্বারা নিয়োজিত, ঠিক আছে, এটা মানি যে যদি কোনো অপরাধের পাশে যদি কোনো উকিল না থাকে, সরকার থেকে একটা উকিল নিয়োগ দেওয়া হয়। তো ঠিক আছে, উকিল যেহেতু নিয়োগ দিয়েছে, তুমি তোমার কাজ করার সমস্যা নেই, কিন্তু তুমি জানো সে অপরাধী এবং তার ঘর থেকে সে লাশ পাইছে এবং কি সে নিজ মুখে জবানবন্দি দিছে যে সে হত্যা করছে। হ্যাঁ, হত্যা করছে, সে জবানবন্দি দিছে এবং দ্বিতীয়বার সে বলছে সে হত্যা করে নাই, সে ধর্ষণ করছে। যাই হোক, সে তো অপরাধী, কিন্তু উকিল কি করছে যে তার পক্ষে সাফাই গাইছে। যেমন ধরো, উকিল বলছে যে হ্যাঁ, সে তো ধর্ষণ করে নাই, কারণ ধর্ষণের কোনো প্রমাণ পায় নাই, কেন ডিএনএ টেস্টে কোনো তার আলামত পায় নাই। কতটা জঘন্য লোক! সে বলছে যে মারা গেছে যে রামিসা, হ্যাঁ, সে বলছে তার মধ্যে কোনো ওই হত্যাকারীর বা সে দর্শনকারীর কোনো ডিএনএ টেস্ট পায় নাই। আমি ভেঙে বললাম না, সে কিছু শব্দ ইউজ করছে, যাই হোক, এটা তার উচিত হয় নাই। সে একজন উকিল, তোমাকে সরকার দ্বারা নিযুক্ত রাখছে অপরাধীর পক্ষে লড়াই করার জন্য, ঠিক আছে, কিন্তু তুমি জানো যে হত্যাকারী সেই, তুমি লড়াই করার সমস্যা নাই, তুমি তো এতটা তো তার পক্ষে তো চেষ্টা করার দরকার নাই যে তাকে বাঁচানোর জন্য। তুমি তোমার ফরম্যাট হিসেবে তুমি কাজ করো, সমস্যা নেই, কিন্তু তোমার এই কথাগুলো মানুষ সন্তুষ্ট না। তুমি যখন বলছো যে রামিসার মধ্যে দর্শনকারীর কোনো আলামতে পায় নাই, ডিএনএ টেস্টে পায় নাই, তুমি বলছো প্রমাণ হিসেবে যে, আমি দুঃখিত কথাটা বলতে বাধ্য হচ্ছে, রামিসার বেজেনাতে নাকি ও দর্শনকারীর কোনো স্প্যাম পায় নাই বা বীর্য পায় নাই। আরে আম্মকের করে আম্মক,
কিসের তুই উকিল হলি? স্প্যাম যে নির্গত হবে এটা তো কোনো বিষয় না। দর্শন করলে যে স্প্যাম নির্গত হয় এমন না, আবার দর্শন করলে যে স্প্যাম থাকাটা বাধ্যতা এমন না। অনেক পদ্ধতি নিতে পারে। এখন আমরা আসলে এই উকিলের মুখ থেকে এসব কথাগুলো শুনতে আমরা প্রস্তুত ছিলাম না এবং আমরা সন্তুষ্ট না। কিভাবে একটা উকিল তার পক্ষে কাজ করে, ঠিক আছে, সরকার যেহেতু নিয়োজিত রাখছে, তুমি ফর্মালিটি সব কাজ করো, কিন্তু তোমার মতন ভণ্ডা উকিলের মুখ থেকে আমরা এই কথা শুনতে আসলে প্রস্তুত ছিলাম না, যে বলছো যে সে মানে তাকে নির্দোষ হিসেবে প্রমাণ করছো যে সে নিরপরাধ, মানে সে দর্শন করে নাই। আরে তুমি যে উদাহরণটা দিছো, একজন দর্শনকারী দর্শন করলে যে তার প্রমাণ এগুলো থাকতে এমন না, অনেক পদ্ধতি থাকতে পারে, অনেক সময় প্রমাণ হয় না। আচ্ছা ধরলাম সে দর্শন করছে না, কিন্তু তোমার মুখ থেকে তুমি এমনভাবে কথা উপস্থাপনা করছো যে সে অপরাধই করে নাই। তুমি বলতে পারতে যে যেহেতু দর্শনের কোনো আলামত তার থেকে আমরা পাই না ডিএনএ টেস্টে, কিন্তু তুমি কথা শেষে এটাও বলতে পারতে যে হ্যাঁ, আলামত না পাওয়া গেলে সে অপরাধী, যেহেতু তার রুমেই এক শিশুটিকে পাওয়া গেছে এবং সে পলায়ন করছে। সে পলায়ন করলো কেন? সে হত্যার সাথে জড়িত ছিল, বা সে হত্যা করছে, বা সে দর্শন সাথে জড়িত ছিল, বা দর্শন করছে দেখিয়ে তো সে পলায়ন করছে। তুমি তো অন্তত শেষে তো তুমি এটা বলতে পারতা। তুমি এমনভাবে কথা উপস্থাপন করছো যে সে কোনো অপরাধী করে নাই। আর অপরাধী জানোয়ার সোহেল, সে তার কথার কোনো তার অনুতপ্ত অনুশোচনা বলতে কিছুই নাই। সে এটা বলছে যে ডলার নাকি তাকে 2 লক্ষ টাকা দিছে। আরে সে তো এটাইতেই তো, এখানেই তো প্রমাণ ধরলাম সে করে নাই, দর্শনও করছে না, হত্যাও করছে না, কিন্তু সে অপরাধী। সে 2 লক্ষ টাকার বিনিময়ে সে মেয়েটিকে রুমে ঢুকাইছে। এখন সে এটা আমরা বুঝি যে হত্যাকারী তার বিচার ব্যবস্থাকে দীর্ঘস্থায়ী করার জন্য সে একটা কাল্পনিক নাম ডলার নামে একটা ইউজ করছে, এটা আমরা বুঝি। আচ্ছা ধরলাম কাল্পনিক না, সত্যি ডলার, ঠিক আছে। আইন প্রশাসন, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রাখি এবং বিশ্বাস রাখি। আইন অবশ্যই এটা খুব অল্প সময়ে বিচার কার্যকলাপ করবে এবং ডলারটাকে আসলে তারা বের করবে। এখন ডলারটাকে সহজে বের করার জন্য খুব সহজ একটি মাধ্যম, যেহেতু সোহেল জানোয়ার হত্যাকারী, সে বলছে অলরেডি যে মিরপুর 11 নম্বর মিরপুরের 9 নম্বর বাসা, ঠিক আছে। আইন প্রশাসন 9 নম্বর বাসাতে আপনারা যান, দেখেন আছে কোনো ডলার নামে কেউ আছে কিনা। যদি না থাকে তাহলে এখানেই আপনারা স্থগিত করে ফেলেন আইন, এবং কি শাস্তি খুব স্বল্প সময়ের মধ্যে আপনারা কার্যকলাপ করেন এখানে। আর যে উকিলটা তার পক্ষে লড়াই করছে, ঠিক আছে, ফর্মালিটি হিসেবে তোমরা লড়াই করো, সমস্যা নেই, কিন্তু আমার কথা হলো আপনি জানেন উকিল সে অপরাধী, সে জঘন্য একটা কাজ করতে পুরো দেশের মানুষের মনের মধ্যে নাড়া দিয়ে ফেলছে। মানে যে একটা কাজ করছে, দর্শন তো করছে এবং কি গলা কেটে হত্যা করছে, তাকে টুকরো করে তাকে গুম করার চেষ্টা করছিল, আপনারা জানেন। আরে একজন অপরাধীর পক্ষে যেহেতু কাজ করতেছেন, আপনার কৌশলতে তার অপরাধী আরো বানানো যায়, কৌশলতে তার অপরাধীকে আরো অপরাধী বানানো যায়। তার পক্ষে সাফাই গান করার দরকার নাই। যতটুকু সম্ভব আপনারা এটাকে অল্প সময়ের মধ্যে বিচার ব্যবস্থার মধ্যে আনেন। এবং কি যদি প্রকৃতপক্ষে যদি কোনো ডলার নামে যদি কেউ থাকে, এটার ব্যবস্থাটা করেন, অল্প সময়ের মধ্যে বের করার চেষ্টা করেন। আর অল্প সময়ের মধ্যে বের করা যাবে, যেহেতু সোহেল বলছে, এটা কি কাল্পনিক না বাস্তবিক এটা প্রমাণ হবে। মিরপুর 11 নম্বর মিরপুরের 9 নম্বর বাসাতে আপনারা সার্চ করেন যে ডলার নামে কেউ আছে কিনা, তারপর ভেরিফাই করেন। এবং কি আপনারা দেখেন এই ডলারটা কি ডলার নামে কোনো ব্যক্তি কি রামিসার বাসার দিকে কোনো মুভ করছে কিনা, আসা যাওয়া করছে কিনা, আপনার ক্যামেরা ফলো করলে তো হয়ে যায়, সিসিটিভি ক্যামেরা ফলো করেন। আর উকিল আপনারা এই অপরাধের পক্ষে এভাবে লড়াই করবেন না, এটা ঠিক না, মানুষ সন্তুষ্ট না। আপনারা বিভিন্ন সময় শুনেছেন যে ওয়াইফ কিলিং কেস, আপনাদের বাড়িতে অথবা যে সকল ঘটনায় যে সকল স্বামীর বাড়িতে স্ত্রী মারা গিয়েছেন অতীতে, অথবা আপনাদের ভবিষ্যতে স্ত্রী যদি মারা যায়, আল্লাহ না করুক, সেই ক্ষেত্রে আপনাদেরকেই ব্যাখ্যা করতে হবে কেন আপনার স্ত্রী মারা গেছেন। অতীতের মামলায় যেমন আসামিদেরকে ব্যাখ্যা করতে হয়েছে কেন তাদের স্ত্রী মারা গিয়েছেন তাদের কাস্টডিতে, এই ব্যাখ্যা যদি সন্তোষজনক না হয় তখন অটোমেটিক্যালি ওই আইন অনুযায়ী
তারা দায়ী। তাই এখানে যেহেতু এক নম্বর আসামি সোহেল রানা এবং 2 নম্বর আসামি স্বপ্না খাতুনের বসবাস করা ফ্ল্যাটের তাদের শয়নকক্ষে এবং তাদের ব্যবহৃত বাথরুম এবং ফ্লোরে সমস্ত আলামত, ধর্ষণ এবং হত্যাকাণ্ড পরবর্তী যে আলামতগুলো সব পাওয়া গিয়েছে। সুতরাং তাদের এই দায় এখানে এই যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে আরো একটি, সেই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের আলোকে দিবালোকের মতো প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। আরেকটা জিনিস মনে রাখবেন, মানুষ মিথ্যা কথা বলতে পারে কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স কখনো মিথ্যা কথা বলে না। এখন ধরে নিলাম যে ডলার যে ব্যক্তিটা, এটা কাল্পনিক, এটা আমরা সবাই এটা মনে করি কাল্পনিক একটি নাম, যে হত্যাকারী তার বিচার ব্যবস্থাকে নির্দিষ্ট করার জন্য সেই ডলার নামটাকে ইউজ করছে। কিন্তু আবার হ্যাঁ, ধরলাম, হইতেও পারে, আল্লাহ পাক জানে, হইতেও পারে। কারণ দরজা খুলে যখন ওই মেয়েটাকে উদ্ধার করছে, তখন কিন্তু কোনো আসামিকে দেখে নাই, শুধু তার দেখছে তার সোহেলের স্ত্রীকে দেখছে। গ্রিল দিয়ে আসলে কে বের হয়েছে এটা কিন্তু আসলে কেউ জানে না। আর তার স্বামী সোহেল তো বের হয়েছে, ঠিক আছে, সোহেলের সাথে আরও কেউ ছিল কিনা এখন আল্লাহ পাক জানে। এখন ওই স্ত্রীকে রিমান্ড দিলে সবচেয়ে ভালো হইব। আর ডলার নামে কোনো ব্যক্তি কি ছিলই কিনা, ওই মিরপুর 11 নম্বরের 9 নম্বর বাড়িতে যদি একটু প্রশাসন পাঠিয়ে যদি সার্চ করা হয়, তখন ডলার নামে কোনো ব্যক্তি বের হবে। আর যদি বের হয়ে থাকে, সিসি ক্যামেরাকে ভেরিফাই করা হোক, সে কি রামেশের বাসার দিকে মুখ করছে কিনা, তাহলে তো এখানে তো প্রমাণ হয়ে যাবে যে ডলারটা কি আসলে কি কাল্পনিক না বাস্তবিক।